চতুর্থ রিংয়ে সাজ কল রিসিভ করলো। রেলিংয়ে ঝুঁকে দাঁড়ালো রিত। 4 তলা বিল্ডিংয়ে চতুর্থ তলায় থাকে সে। তৃতীয় তলার কোনাকুনি বারান্দায় তার চোখ আটকে রইল। সেকেন্ডের মধ্যে সেখানে কিছু কৌতূহলী কদম এগিয়ে এলো। ছলছল নারী শরীরটা রেলিং ছুঁয়ে দাঁড়ালো। বাতাসে ভেসে আসছে বারান্দার টবে লাগানো বেলি ফুলের ঘ্রাণ। অগ্নিকন্যা বড় বড় শ্বাস ফেলে কাট কাট গলায় বলে উঠল, অসহ্য, কল দিয়েছেন কেন? কি সমস্যা? রাতে খেয়েছেন? নিঃশব্দে হাসতে লাগলো রিদ। মেয়েটা স্থির নেই, ক্রমাগত ফুসছে, অশান্ত পায়ে হেঁটে বেড়াচ্ছে পুরো বারান্দা জুড়ে। হৃদের চোখ সেখানে আবদ্ধ, কণ্ঠ ধীর ও কর্কশ। খাইনি। থমকালো সাজ, পা থেমে গেল এক জায়গায়, নিচু স্বরে শুধালো, খাননি? কেন খাননি? কি আশ্চর্য, আপনার বউ কই? খেতে দেয়নি? বউ এমন দায়িত্ব জ্ঞানহীন হলে জামাই আরেকটা বিয়ে কেন করবে না? ঠিকই আছে, বউ আপনার। তুমি কি? ও, আমিও তো বউ, কিন্তু আমি 2 নাম্বারটা। 1 নাম্বারে যে আছে। এই একটা সত্যি কথা বলুন তো। কি? শ্বাস বড় করে শ্বাস ফেলল। আচমকা মনটা কেমন হু হু করে কেঁদে উঠল। বিস্মিত হলো সে, চমকে গেল। গলার এখানটায় দলা ফাঁকিয়ে রয়েছে কান্নারা। বারবার মাথায় ঘুরপাক খেতে থাকা অগোছালো শব্দগুলো বড় বেইমানি করে প্রকাশ্যে চলে এলো। আপনি আপনি কেন আমাকে বিয়ে করলেন? একটা মেয়ের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে। আমি একটা নর্মাল লাইফ চেয়েছিলাম। সবটা জুড়ে আমার হাজব্যান্ডকে ভালোবাসবে বলে আজ অব্দি প্রেমের সম্পর্কেও জড়ায়নি। বুঝতে পারছেন? সাজের অগোছালো শব্দগুচ্ছ হৃদের মনটা অশান্ত করে তুলল। বাহিকতার বড় শীতল অনুভূতি বিশিষ্ট হৃদের আওয়াজ অব্যাকুল দীর পারছি। সাজ ঘুরে দাঁড়ালো, রেলিংয়ে ঠেকলো কোমর, মাথা একটু পেছনের দিকে ঝুঁকিয়ে নিল। বন্ধরত চোখ তার। রিত এই মুখটার দিকে তাকিয়ে রইল। বড় অপরাজিত মুখায়ব মেয়েটার। সে স্মিত হাসল। পারছে না, পারলে এরকমটা করতেন না। কি করেছি? আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ ধীরে ধীরে শুরু হবে, শানিত হবে। এমনই শানিত এক হাসি সাজের ঠোঁটে এঁটে গেল। সে চেক খুলল। হৃদ সরে গেল 2 কদম পিছিয়ে। সাজ ছাদের দিকে স্থির তাকিয়ে কিছু ফিসফিসানো শব্দ স্পষ্ট শব্দে বলে উঠল, কি করেননি? আমার এত শখ, এত স্বপ্ন, সব 3 কবুলে ভেঙে দিলেন। হৃদ সাজের ভুল ভাঙালো না, সময়কে সময় দিল, আর নিজের সাথে নিজে করে নিলে এক অদ্ভুত ওয়াদা। আচমকা হওয়া বদলের সাথে প্রকৃতি একজন বৃষ্টি নামালো। ইবের ঘুম ভেঙে গেল। সে হৃদের কোল থেকে নেমে আড়মোড়া ভেঙে রুমের ভেতর চলে গেল। সাজের মনের বিষণ্ণতা ও সকল তৎপরতা কখন যে বর্ষণে ধুয়ে গেল, কখন যে মন খারাপের মন ভালো হয়ে গেল, শ্বাস টের পেল না। বৃষ্টি তার সমগ্র মুখ ছুঁয়ে গেল। সে ঠিক হয়ে দাঁড়ালো। রেঙ্গিনি এক হাত রেখে অন্য হাত সামনে বাড়িয়ে এরপর হৃদকেও নিজের হাতে গিয়ে দিল। বৃষ্টির জল তাদের হাত ছুঁয়ে যাচ্ছে, গায়ে মেখে যাচ্ছে। সদ্য করা ওয়াদাটা হৃদ পুনরায় বিড়বিড় করে উঠল, প্রিয়তমা স্ত্রী আমার, তোমার ছোট বড় সকল স্বপ্ন পূরণের দায়িত্ব নিলাম। তোমার ঠোঁটের স্থায়ী হাসির দায়িত্ব নিলাম। হাওলাদার বিলা আজ বিষম থমথমে। বাড়ির কর্তা আরিফ সাহেব সংবাদপত্র হাতে বসার ঘরে বসে রয়েছেন। ছোট হাওলাদার সাহেব বৃষ্টি গায়ে মেখে বাড়িতে প্রবেশ করলে এইমাত্র রান্নাঘর থেকে সুমিতা বেগম সব গতিবিধি লক্ষ্য করছেন। অর্ণবকে নিজের রুমের দিকে যেতে দেখে তিনি দ্রুত হাতে চুলারাজ বন্ধ করে দিলেন। টটস্থ পা তার রুমের দিকে চলমান হলো। অর্ণব ফ্রেশ হয়ে রুমে এসে নিজের মাকে থাকতে দেখে নিজ থেকেই বলল, ভালো আছে? তবু মায়ের মন এক কথায় নিশ্চয়ই শান্ত হবে না। চোখ দুটো কেমন ছলছল করে উঠল তার। গাল বেয়ে জল গড়িয়ে পড়ল না। শান্ত গলায় শুধালেন, পড়াশোনা কেমন চলছে? চলছে আম্মা। কোনো সমস্যা হচ্ছে না তো? না আম্মা, ওরা সবাই খেয়াল রাখছে, হৃদও দেখছে। চিন্তা করো না। চিন্তা করবো না? সুমিতা বেগম তাকিয়ে রইল অর্ণবের দিকে। চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুতে বিচলিত হলো অর্ণব। এগিয়ে এলো সে, হাঁটু মুড়ে মায়ের সামনে বসল। চোখের পানি মুছে দিয়ে বলল, জানোই তো সানজি কেমন। অল্প একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আর তো কিছু হাতে নেই। চোখের আরেক ফোঁটা অশ্রু পড়তে সুমিতা বেগম নিজেই তা আঁচলের সাহায্যে মুছে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেলেন। অর্ণব হতাশ চোখে তাকিয়ে রইল, কিছু ভাবল, আর তারপর নিজের ফোন খুঁজতে লাগলো। কল লাগালো স্বল্প পরিচিত এক নাম্বারও। ওধারে যেন ফোন হাতে নিয়েই বসেছিল অদিতি। সাজ নিজের রুমে ঘুমিয়ে পড়েছে। অদিতি পূর্বিকা আপুর রুমে বসে আছে।
অর্ণবের কল আসতেই বুকের ভেতরটা থমে দুঃখ করে ওঠে, হাত কাঁপতে লাগে। পূর্বিকা ওর অবস্থা দেখে না হেসে পারে না, আলগোছে ওঠে তারা, হাস্য মুখে বলে, চা খাবে? বানিয়ে আনি। মাথা নাড়ে অদিতি। পূর্বিকা যেতে কল রিসিভ করে কাঁপা কাঁপা গলায় সালাম দেয়। আসসালামু আলাইকুম অর্ণব ভাইয়া। অর্ণবের গম্ভীর কণ্ঠ, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? অদিতির শ্বাস আটকে যায় গলাতে, হাত উঠে আসে বুকে, সাহনি এলোমেলো, চিন্তা ভাবনা অগোছালো। সে অশান্ত আওয়াজে বলে, জি ভালো। সানজি কই? ঘুমাচ্ছে ভাইয়া। খেয়েছে রাতে? হ্যাঁ। কান্নাকাটি করে? না ভাইয়া। আচ্ছা। আর তারপর সব চুপ, সব শান্ত, কেউ কোনো কথা বলছে না। কোথায় যেন একটা মাছি উড়ে বেড়াচ্ছে। তার শব্দে বিরক্ত বোধ করলো অদিতি, কিন্তু সামনের মানুষটার উপস্থিতিতে বিরক্তি ভাবটা বেশিক্ষণ টিকতে পারল না। বুক ভরে শ্বাস টানল সে, বড় সাহস সঞ্চয় করে ডাকলো, অর্ণব ভাইয়া। তুমি ভালো আছো? শেষ শেষ শেষ। অদিতির মারা পড়ল। এই কঠিন পুরুষটার নরম স্বরে যে তার হৃৎপিণ্ডটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে শ্বাস নিয়ে পারল না। ফোন হাত থেকে পড়ে গেল বিছানার এক পাশে। সে বালিশে মুখ গুজল। হাসি কান্না মিশেলের এক অদ্ভুত ছাপা অনুভূতি। দম যায় যায়। ওদার অর্ণব 2-3 বার হ্যালো হ্যালো বললে অদিতির আর কোনো সাড়া শব্দ ফেল না। এরকম হুটহাট গায়েব হয়ে যাওয়ার পুরনো স্বভাব মেয়েটার আছেই। হৃদ চেয়ারে চেম্বারে বসে রুগী দেখছিল। মহিলা রুগী, নাম আতিকা, বয়স 21, সর্দি জ্বরের সমস্যা। সে কিছু টেস্ট লিখে দিল ভদ্রমহিলার সাথে তার 3.5 বছর বয়সী কন্যা আদি বা দাঁত ফাঁকা হাসিতে টেবিলের উপর এটা ওটা শুইছে। আতিফা এক হাসি নিয়ে বলা শুরু করলো, ডাক্তার সাহেব এটা আমার মেয়ে আদিবা মেহেরিমা আয়েশা বিনতে রাকিব। সামনের বছর স্কুলে ভর্তি করিয়ে দিব। এই আদি বুড়ি। ডাক্তার সাহেবকে সালাম দাও। আদিবা সালাম দিল, আসসালামু আলাইকুম। বাবা কোলে থমথম খেয়ে গেল হৃদ। বাবা? কি বলে মেয়েটা? মেয়ের মা বোধহয় লজ্জা ফেলে একটু। আসলে ওর বাবা সাদা শার্ট পরে তো, তাই মেয়ে আমার সাদা শার্ট পরা মানুষ দেখলেই নিজের বাবা ভেবে নেয়। কিছু মনে করবেন না। হৃদ উপর নিচ মাথা নাড়ল। ইটস ওকে। আতিকা মেয়েকে বোঝালো, বাবা এখন ব্যস্ত, বাবা কলে নিতে পারবে না, তুমি এই কলম নিয়ে খেলো। এমন সময় হৃদের ফোনে কল এলো সন্ধ্যাবতী। মেয়েটা দিন দিন সময় জ্ঞান ভুলে বসেছে। বলা নেই কয়া নেই, কল দিয়ে বসে। এরপর ভুলভাল বকতে থাকে। ওর কলের পেছনের কোনো শক্ত কারণ থাকে না। যখনই মুড খারাপ থাকে বংশং বলতে কল দিয়ে বসে। সম্ভবত সাজের কাছে হৃদ নিজের ব্যক্তিগত ডায়েরি, যাকে যা খুশি বলা যায়। কষ্ট পাবে কি না ভাবা লাগে না, অনুশোচনা আসে না। হৃদ এটুকু উপভোগ করে আনন্দ পায়। হৃদ কল রিসিভ করলো। ওপাশ থেকে খেপে আগুন সাত জাজালো গলায় বলে উঠল, আপনি একটা জাতা, আপনার জাতা মার্কা মারা দেশের গোষ্ঠী কিলে। আজকে আপনার মতো দেখতে কিছু লোক এসে আমার ফার্স চুরি করে নিয়ে গেছে। মোট 37 টাকা ছিল। 20 টাকা, 10 টাকা, 5 টাকা ও 2 টাকার একটা করে নোট ছিল। ফার্স কিনেছিলাম নিউ মার্কেট থেকে 100 টাকা দিয়ে। মেজাজটা যে কি খারাপ হয়ে গেছে। শালা সুরের সুর, তোর বউ যেন তোর আরেক সোরাই বন্ধুর সাথে পালিয়ে যায়। উফ, অসহ্য। সব শুনল হৃদ। ধীর আওয়াজে বলল, ম্যাডাম শান্ত হন। আপনি ঠিক আছেন? কোথাও লেগেছে? কোথায় লাগেনি বলেন। মস্তিষ্কে যেন বোম পেটেছে, টক বগিয়ে ফুটছে, মনটা ব্যাগ আর টাকার শোকে কাঁদছে, হাত পা মারাত্মক বিষ। শরীর পিছে দৌড়াতে দৌড়াতে কাউরান বাজার অব্দি চলে গেছিলাম, শালারে পাইলামই না। আতিকার বাচ্চা আবিদা তখন লাফিয়ে হৃদের কোলে আসার জন্য হাত বাড়িয়ে বলল, বাবা বাবা, কোলে কোলে। সাড়ে সর্বনাশ। উদারও চমকে উঠল সাজ। এ বেটা, তুমি বাচ্চা কোলে নিয়ে আমার সাথে গল্প করতেছ? তোমার বাচ্চার সাথে আইসক্রিম নিয়ে কাড়াকাড়ি লাগানোর বয়স আমার? বিয়ের পর জামাই নিয়ে আইসক্রিম শেয়ার করার বয়সে তার বাচ্চার সাথে ভাগাভাগি করা লাগবে, এমনই কপাল আমার। হৃদ বলল, সেরকম না আসলে তো কীরকম? কি নিজের কানকে অবিশ্বাস করব যে 18টা বছর ধরে আমাকে সঙ্গ দিয়ে গেছে? এমন সময় আতিকা বলে উঠল, একটু কোলে নিন না। কতক্ষণ ধরে বাচ্চাটা যেতে চাইছে। শ্বাস দ্বিগুণ খেপে উঠল। ও শালা, তুমি বউকেও কোলে বসিয়ে রাখছো? হৃদ এখন কি করবে? পড়ল না মানকাসি পায়। এক হাত উঠে
এলো কপালে। ফোনটা মিউট করে আতিকাকে বলল, দিলেন আমার বউটাকে খেপিয়ে। টেস্টগুলো করিয়ে আসুন। আতিকা জিভে কামড় বসালো। দুঃখিত ডাক্তার সাহেব, আমি বুঝতে পারিনি। আতিকা আবিদাকে নিয়ে চলে গেল। হৃদ ছেড়ে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। উদারে সাজের রাগ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। সে কল কেটে দেবে পরিস্থিতি, তবু কেন যেন কাটছে না। হৃদ শান্ত গলায় বলল, ম্যাডাম আমাকে একটা কথা বলুন তো। সাজ হাঁটতে হাঁটতে বারান্দা থেকে রুমে চলে এলো। সেখানে অদিতি অস্থিরভাবে হাঁটাহাঁটি করছে। একটু আগে অর্ণব কল দিয়ে সাজের খোঁজ নিয়েছিল। কঠিন পুরুষটা আওয়াজ শুনলেই অদিতির কেমন বুক জ্বালাফোড়া করে, গলায় আটকে আসে দমটা। তার একটু সান্নিধ্য পাওয়া অদিতির কাছে পরম সৌভাগ্য। আর এখন তো রোজ নিয়ম করে লোকটা তার সাথে কথা বলছে, মাঝে সাঝে তার খোঁজও নিচ্ছে। খুশিতে অদিতি মরে যাবে না তো কি করবে। সাজ অন্যমনস্কতায় রুমে এসে সবার আগে অদিতির সাথে ধাক্কা খেলো। কেউ কোনো কথা বলল না। দুজনেই নিজেদের অনুভূতির জ্বালাতনে ব্যস্ত, কাজে একে অপরকে বিশেষ পাত্তা দিল না। ফিটে একটা থাপ্পড়ের শেষে তুরশালি বলে উঠল। রাস্তা দৌড়ল দুজনে। সাজও ফের বারান্দায় চলে এলো। চটচটে মেজাজ নিয়ে বললে, এমিয়া আবার কি শুনতে চান? রিন বড় করে শ্বাস ফেলল। তুমি কোথা থেকে জানলে আমি ম্যারিড? সেই পুরাতন গা। জীবনে একমাত্র ব্যথা, তার স্বামীকে আরও একটি নারী খুব যত্নে ভালোবেসে। এইটুকু ভাবাও যেন দুঃস্বপ্ন। সাজার পা থেমে গেল, গলার স্বর আটকে এলো। সে সময় নিল। গলার নিচে চলে এলো বা হাতটা। সাহনি এদিক ওদিক বিক্ষিপ্ত, ভয়াবহ রকমের চোখ জ্বালাপোড়া করতে লাগলো তার। মৃদুস্বরে বলল, সত্য হাওয়াই ভাসে। সাজের বড় শীতল স্বভাব। হৃদ দীর্ঘশ্বাস ফেলল। একজন স্টাফ তখন দরজায় নক করলো। ভেতরে আসার অনুমতি ফেলে বয়স 40-এর এক তরুণ চেম্বারে প্রবেশ করলো। কফির মগটা টেবিলের উপর রেখে ফের সেখান থেকে চলে গেল। এই সময়টুকু হৃদ চুপ রইল। ছেলেটা যেতেই বলে উঠল, আমার কিছু প্রশ্নের উত্তর দেবে? সাজ ছোট্ট করে বলল, বলুন। হৃদ ধোয়া উঠা কফির মগটা হাতে নিল। আমাকে নিয়ে তোমার মস্তিষ্কের ধারণা কি? আপনি এক চতুর লোক, আর আপনার চতুরতাই আমার সূক্ষ্মতাও ভালো থাকা। মনের চিন্তা অসন্তুষ্ট তুমি? হ্যাঁ। হৃদ হাসল। কেন? সাজ অন্যমনস্ক হয়ে পড়ল। মন মিথ্যা বলে আর মস্তিষ্ক যুক্তি খোঁজে। অযৌক্তিক সব কিছুই যে মিথ্যে হবে এটার কোনো মানে আছে? সাজের সব কিছু কেমন এলোমেলো হয়ে যেতে লাগলো। সে দুধারে মাথা নাড়ল, তবে মুখে কিছু বলল না। হৃদ তা বুঝতে পেরে বলল, আমাকে নিয়ে কিছু ভেবেছ? ভাবতে পারছি না। চেষ্টা করছো? করেছি। কি চেষ্টা? ভুলে যাওয়ার, দূরে সরে যাওয়ার। হৃদ কফির মবে চুমুক দিতে গিয়েও থেমে পড়ল। নতমুখী সে। ছাউনি আরে কপালে দুটো বাজ, ঠোঁটের কার্নিশ বেঁকে সামান্য। বলতে পারছো না, দূরে যেতে পারছো না, তবে কি ধরে নেব তুমি ধীরে ধীরে জড়িয়ে? হৃদের কথা সম্পূর্ণ করতে দিল না সাজ। মাঝেতে তার অশান্ত আওয়াজ, না। কেন? আপনাকে আমি চাই না। যা, এসব কথা সরাসরি বলা যায় নাকি? বলতে পারলো সাজ। কি অকৃতজ্ঞ মেয়ে সে নিজে। এমন ভাবনা নিয়ে খুব দ্রুত সাজার মন পুরো মস্তিষ্ক উত্তেজিত করে তুলল। সে এক নিঃশ্বাস সম পরিমাণ থেমে আবার বলতে লাগলো, আপনি বিবাহিত? আমাকে ঠকিয়েছেন। শিট শিট শিট। আবারও বলে ফেলল। শ্বাস কপালে হাত চাপড়ালো, জিভ কাটলো। মন আজ অনিয়ন্ত্রিত। শব্দগুলো আয়ত্তের বাইরে। সে কোনো মতে নিজের মুখ থেকে বের হওয়া শব্দগুলোর বারকে একটু কমাতে বলল, আমি আসলে সময় লাগবে। আচ্ছা। আপনার বউ কই? বউর সামনে আমার সাথে কথা বলছেন, কষ্ট পাচ্ছেন না তিনি? না। ওনার কোনো সারা শব্দ পাচ্ছি না যে। সামনে নেই এখন? না। আচ্ছা, আপনার কি সত্যিই বউ আছে? শব্দ করে হেসে ফেলল হৃদ। হ্যাঁ, আছে তো, সাথে বাচ্চাও আছে। তোমার থেকেই তো জানলাম। সত্যিই আছে? তোমার কি মনে হয় সাজ? প্রথমবার হয়তো হৃদ তাকে নাম ধরে ডাকলো। প্রথমবার না, বিয়ের পর বিদায়ের সময় একবার ডেকেছিল। গাড়িতে পাশাপাশি বসেছিল তারা। তখন হৃদ নাম ধরে ডেকে বলেছিল, সাজ কোনো সমস্যা হচ্ছে? এইটুকু মনে পড়লো সাজের। ঠোঁট উল্টে এলো, চোখ দুটোই অসীম মায়া। সে মলিন গলায় বলল, দ্বিধা হয়। কখনো মনে হয়নি থাকতে পারে না। আপনার বয়সও অত নয়। আপনার কথা বলার ধরনও, খেয়াল রাখা, যত্ন, আমাকে দেওয়া গুরুত্ব, সবে তো মনে হয় আপনি শুধুই আমার।
আপনার অস্তিত্বেও অন্য কারো ভাগ তো দূর, স্পর্শ অবধি নেই। আর আর তারপরে আমার সব কিছু আটকে যায় দ্বিধা দৃঢ়তায়। আপনি আমাকে নিশ্চিত করে দিন না। সাজের কণ্ঠে ব্যাকুলতা। হৃদের এই ব্যাকুল সাজকে ভারী পছন্দ হলো। সে তাকে শান্ত করলো না, উত্তরও দিল না। কফির মগে চুমুক দিয়ে টেবিলের উপর রাখলো, নিজে চেয়ারে বসে মাথা এলিয়ে দিল। চোখ দুটো বন্ধ করে নিয়ে বলল, তোমার কাছে বিয়ে মানে কি? সাজ চকিত বলে উঠল, সমঝোতা। কিসের? সুখ দুঃখের। আর ভালোবাসা? অনুভূতি। প্রেম? অসুখ। ভালোবাসা আর প্রেমের তফাৎ কি? সাজ ধীরে ধীরে শান্ত হতে লাগলো। বড় অনুভূতি প্রবণ মেয়ে এসে প্রকৃতিবিলাস ভালোবাসে, তার চেয়েও বেশি ভালোবাসে নিজেকে উপভোগ করতে। দার্শনিক কথাবার্তা নিয়ে সারাদিন পড়ে থাকা মেয়েটার ভাবার প্রয়োজন পড়ল না। ভালোবাসার প্রেমে তফাৎটা সে অবিলম্ব বলে উঠল। ভালোবাসা মানে বিশ্বাস, সম্মান, গুরুত্ব, যত্নসহ সকল ইতিবাচক অনুভূতি এক পূর্ণাঙ্গ প্রকাশ। এটা বড় কোমল, প্রশান্ত, অনিন্দ ও নিঃস্বার্থ। কোনো চাওয়া পাওয়া রাখা যায় না এখানে, ভীষণ সীমাবদ্ধ। অন্যদিকে প্রেম মানে মন, প্রাণ, শরীর, চেতনা, আবেগ, আত্মা সব দিয়ে জড়িয়ে পড়া, কাছে পাওয়া তীব্র অনুভূতি, অসহ্য জ্বালাতন, হৃৎপিণ্ডের ব্যাকুলতা। সারা জীবনে একজনের তোরে জীবন উৎসর্গ করে দেওয়ার আমৃত্যু অঙ্গীকার। চাওয়াটা লাগবে এবং পাওয়াটা তখন আবশ্যকীয় হয়ে যায়। হিংস্রতা, প্রচণ্ডতা, উন্মাদনা এগুলো যেন স্বাভাবিক ব্যাপার। না পেলে সামনের মানুষটারা বাঁচতে দেবে না, নিজেরও তো মৃত্যু সই। কি পাগলাটে, মন জুড়ে অসুখের বাস। একটা উদাহরণ দেব। মেয়েটার মুখ থেকে উচ্চারিত প্রতিটা শব্দ যেন সঞ্জীবনী, সুধা। বাঁচার আগ্রহ বাড়িয়ে তোলে, বুকেতে প্রস্ফুটিত হতে থাকা আস্ত এক সুখপদ্ম। হৃদ হাসে, তার দুচোখ হাসে। সাজ অনুমতি অপেক্ষায় চুপ হয়ে আছে। হৃদ বলল, দাও। শ্বাস থামলো, বড় করে শ্বাস টানলো। চাহনি আর ডুবো সূর্যে স্থির দেখে বলল, ভালোবাসা একটা নদী হতে পারে, শান্ত স্থির। নদীকে প্রেম যেন মহাসমুদ্র, উত্থাল পাতাল গতিবেগে তার নিজের গভীরতায় ঘিরে নেয় সবটা। হৃদ দুচোখ খুলে ফেলল, চেয়ার থেকে মাথা তুলে তাকালো জানালার দিকে। সন্ধে নেমেছে ধরণীতে। সম্মুখের বিদ্যুতের খুঁটি তারের ওপর দুটো কালো রঙের পাখি গা ঘেঁষে বসে আসে, সোনারঙা রোদ। হৃদ সেদিকে তাকিয়ে রইল আনমনে। জিজ্ঞেস করে উঠল, কাউকে ভালোবেসেছ কখনো? শ্বাস থমকে পড়ল, চোখ দুটো সামান্য শুরু হলো। সাহনি এক পেশে ঠোঁট ছাপা এক হাসিতে বলল, নিজেকে। আর প্রেম? অপেক্ষা কার জানি না, তবে। সাজ বারান্দা ঘেঁষে দাঁড়ালো। পরনে অলিভ রঙের সুতির জামা, গায়ের ওড়নাটা একপাশে পড়ে আছে। ক্যাম্পাস থেকে ফিরে শাওয়ার নিয়েছে, যার দৌলতে কোমর পর্যন্ত ভেজা চুলগুলো থেকে এখনো পানি ঝরছে। পিঠের অনেকটাই ভিজে গেছে। দক্ষিণে শীতল দমকা হাওয়া অদ্ভুতভাবে তার গায়ে এসে ছুঁয়ে দিল। প্রকৃতির নির্লজ্জতায় অন্য সময় হয়তো সাজ লজ্জা পেত, এখন পেল না। শব্দ গুছিয়ে বলে উঠল, অপেক্ষাদের পরিসমাপ্তিতে মৃত্যু থাকে। জানেন তো, হুমায়ুন আহমেদ বলেছেন, অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। সে আমি যারই অপেক্ষায় থাকি না কেন। হৃদ জিজ্ঞেস করলো, তোমার কি মনে হয় তুমিও কারো প্রেমে পড়বে? আমি বিবাহিত, আর আপনার মতো বিবাহিত এক বাচ্চার বাপের প্রেমে পড়ার সম্ভাবনা অলমোস্ট শূন্যের কোঠায় সাহেব। তবে আমার মনে হচ্ছে আমি কঠিনভাবে প্রেমে পড়ব। শান্ত কথাতেও যেন তীক্ষ্ণ ঠাট্টার বান থাকে, তা হৃদ ধরতে পারল। নতমুখী হাসির সাথে ভিড় করলো, নির্বোধ বউ আমার, শুনেননি সাজ? অবুঝ স্বরে শুধালো, জি। হৃদ জিজ্ঞেস করলো, সত্য কি যা ঘটে? আর মিথ্যা, বানোয়াট সত্য? তবে তোমার হাওয়ায় বাসা সত্যের মধ্যে কি বানোয়াট সত্য মিশে থাকতে পারে না? কথা ঘুরিয়ে সেই পূর্বের কথায় ফিরে আসা সাজের খটকা লাগলো। অদ্ভুতভাবে বসে পড়লো বারান্দার মেঝেতে। হতবিহ্বল আওয়াজ তার। কি বলতে চাইছেন? যা সত্য স্পষ্ট করে বলুন। নিজ খোঁজ লাগাও। সত্য মন মতো না হলে কেউ বিশ্বাস করতে চায় না। 3 সপ্তাহ পরের ঘটনা। 3 দিনের ছুটি। কাউকে না জানিয়ে আচমকা সাজ নিজের শ্বশুরবাড়িতে চলে এলো। ব্যাপারটা হুট করে ঘটল। সিদ্ধান্ত কবে নিয়েছে সেটাও জানা যায়নি। আজ সে ভার্সিটি থেকে ক্লাস না করে বাসায় চলে আসে। এরপর ব্যাগ গুছিয়ে সোজা বাসে। অর্ধেক পথ যে অদিতিকে কল দিয়ে জানায় সে ঢাকা ছেড়ে টাঙ্গাইলে ঢুকে পড়েছে। অদিতি যেন শত্রুপক্ষের সিক্রেট এজেন্ট, আর
জানতে দেরি, অর্ণবকে জানাতে দেরি হয়নি। অর্ণবও সবার আগে হৃদকে জানালো। ব্যাপারগুলো এমনভাবে ঘটলো, আচমকিকতায় কিংকর্তব্য বিমূঢ় সবাই। বাড়ির নাম শকুন্তলা। একটা হলদেটে রঙের দেয়ালে কালছে বাদামি রঙের কাঠের নামকরণ। সেখানে বাংলা অক্ষরে কি সুন্দর করে নামটা লেখা। সাজ এক হাতে সেটা ছুঁয়ে নিল। এই বাড়িটা সাজের বাড়ি থেকে রিকশায় 15 মিনিটের দূরত্বে অবস্থিত। আশেপাশে অন্য কোনো বাড়ি নেই। চারপাশে কাঠ গাছ। এ বাড়ির পেছনে শান বাঁধানো পুকুর। সাজ তার মায়ের সাথে এর আগেও এ বাড়িতে দুবার এসেছিল। বিয়ের দিন ব্যাপারটা খেয়াল করেনি সেভাবে। এখন বুঝতে পারছে। সে কলিং বেল ছাপলো। মিনিট দুয়েকের মধ্যে একটি আধবয়সী মহিলা এসে দরজা খুলে দিলেন। ইনি হৃদের বড় ফুপি মর্জিনা। সাজকে দেখে প্রথমে কপাল কুঁচকে ফেললেন। বিয়েতে তিনি ছিলেন না। সকালে এসে তো বউকে দেখতেও পাননি, কাজেই তিনি সাজকে চেনেন না। মুখে চরম বিরক্তির তার। কণ্ঠ উঁচুতে তুলে বললেন, কে তুমি? আপনি কে? আমি কে মানি? এটা আমার ভাইয়ের বাড়ি। আমি এই বাড়ির বড় মেয়ে। পেছন থেকে এক মেয়েলি আওয়াজও শুনতে পেল সাজ। আম্মু, কি হয়েছে? মর্জিনার পিছে তার মেয়ে উর্মিও এসে হাজির। সাজ উর্মিকে দেখে মিহে আসলো। আবার তাকালো মর্জিনার দিকে। দুজনে চেহারার মিল লক্ষ্য করলো। সাজ সালাম দিল মিষ্টি স্বরে। আসসালামু আলাইকুম ফুপি, শাশুড়ি। অবাক হলেন মর্জিনা। মুহূর্তে মস্তিষ্কে খেলে গেল 3 মাসের পুরনো কেচ্ছা। চমকে গিয়ে জিজ্ঞেস করলেন, ফুপি শাশুড়ি মানে? সাজ নিজের ব্যাগটা উর্মির হাতে ধরিয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ল। শান্ত স্বরে উর্মিকে বলল, তোমার আম্মুকে বলে দাও এ বাড়ির বড় ছেলের বউ আমি। শ্বশুরবাড়িতে পা ফেলা মাত্র সাজের বুকের ভেতরটা ধক করে উঠল। পরনো মেরুন জামদানি, মাথায় একটা সোনালি জরি সুতোর দোপাট্টা, মুখের অর্ধেকটা ঢাকা তার। সাজ আর চোখে এদিক ওদিক সব দিকে তাকালেও ঠিক পাশে দাঁড়িয়ে থাকা স্বামী মহেশের দিকে নজর ফেলতে পারল না। কারণ লজ্জা, জড়তা, অস্বস্তি বা অশান্তি জীবনের আচমকাড়ে। বাড়ির মূল দরজা দিয়ে প্রবেশ করতে একটা উঠান পাওয়া গেল। উঠানের মাঝে একটা শিউলি ফুল গাছ, তার চারপাশে বেশ অনেকগুলো ঘর। দোতলা বাড়ি এটা, এক অদ্ভুত সুন্দর, এত নান্দনিক। তারপর আচমকা সাজকে উঠানের এক পাশে সাজানো জায়গাতে বসানো হলো। সে একাই বসলো এবার। এই দীর্ঘক্ষণ ধরে সেই খাম্বার মতো লোকটা তার সাথে ছায়ার মতো চিপকে ছিল। লোকটা এখানে নেই, আছে টুকটাক কিছু নিয়মাবলী। কিছুক্ষণ পর উর্মি নামের এক মেয়ে উত্তরের রুম থেকে বেরিয়ে এলো। তার পরনে এক মলিন পোশাক, রক্তলাল চোখ টুপসে পড়ছে খুব। সে এগিয়ে এসে বলল, বউ দেখবো, সরো। দুহাতে মানুষ সরিয়ে উর্মি এসে সাজের সামনে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে রইল নতমুখী সাজের দিকে। ওদিকে তার নাকি কাজিনেরা বাসর সাজাতে ব্যস্ত। উর্মির হাসি পেল খুব। সে এক চেয়ার টেনে ঠিক সামনে বসে পড়ল। চিবুতে হাত রেখে সাজের মুখ উঁচু তুলে ফিসফিসিয়ে বলল, মাশাল্লাহ, আমার হৃদের বউ। এরপর আরও যত মানুষ বউ দেখতে আসুক না কেন, উর্মির সামনে থেকে সরল না। ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো। হাঁসফাঁস লাগছে সাজের। তার অস্বস্তি আফিয়া বেগম বুঝতে পারলেন। উর্মিকে বললেন, আম্মু, ওকে একটু তোর রুমে নিয়ে যা, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, খাইয়ে দিস। বেচারি সারাদিন দখল গেছে খুব। উর্মি অস্বাভাবিকভাবে হাসে, মাথা নাড়ে। সাজের এক হাতে নরমভাবে হাত ধরে তাকে উঠিয়ে নেয়। এগিয়ে যেতে লাগে নিজের রুমে। সাজকে নিয়ে সে দোতলার এক রুমে প্রবেশ করলো। সাজ পুরো রুমটায় নজর বুলিয়ে নিল। সব কিছু এলোমেলো। খাটের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে বইপত্র, ডায়েরি। ড্রেসিং মিররটার উপর একটা কাপড় টেনে দেওয়া, আড়ালে তার খাঁজ ভাঙ্গা কাপড় চোপড় সব অগোছালো মেঝেতে পড়ে আছে। আরো কত কি। উর্মি একজোড়া জুতো এগিয়ে দিল সাজের দিকে। মেয়ে হেসে বলল, তোমার তো বিয়ে ছিল, খেয়াল করেনি। সন্ধে বিকেলে জ্বর হয়েছে। সাজ বিশ্বাস করতে চায় না। আমাদের ওদিকে জ্বর হয়নি, তাহলে শুধু আমাদের এদিকে হয়েছিল হয়তো। তারপর বাসর সাজানো হলো। এই চক্করে তার রুম গোছানো শুরু। আমি জুতা পরে নিই, ভাঙ্গা কাজ আছে। সাজ পরে নিয়ে বলল, আপনারা তো পায়ে বিঁধতে পারে না, আমাদের মতো মানুষদের পায়ে কাজ বিধে না, বাস্তবতা বিধে, বিষ হয়। শেষাক্ত বাক্যটা স্পষ্টভাবে বলল উর্মি। সাজ শুনতে পারল না। তাকিয়ে রইল উর্মির দিকে। পোশাক কোচকানো, এলোমেলো চুল, ঘরমান্ত মুখ, যেন সারাদিন বেশ পরিশ্রম গেছে তার। হুট করেই বিয়ে বলে সাজ বিশেষ কিছু ভাবল না। উর্মি বিছানার সব কিছু ফ্লোরের এক পাশে ফেলে রাখলো। তারপর সাজকে সেখানে বসালো। ফিক করে হেসে বলল, তোমার আবার ওসিডি নেই তো? যেভাবে তাকিয়ে আছো। সাজ মাথা নাড়ল, নেই। আচ্ছা, একটু সহ্য করানো, তারপর ওই যে দেখো, এই রুম বরাবর সাজিয়ে
দক্ষিণে যে রুমটা আছে ওটা তোমার। সাজ এবার খানিকটা লজ্জায় ফেল। কিছুক্ষণ পর খাবার এলো। উর্মি তাকে বলল, আমিই খাইয়ে দিই। আচ্ছা আপু। সে সাজকে খাবার খাইয়ে দিতে লাগলো। তারপর বলল, তোমার বরকে দেখেছ? আমার ভাই লাগে, মামাতো ভাই। দেখেছ? সাজ মাথা নাড়ল। জি না আপু। দেখনি? না। তুমি কিন্তু দেখতেও পিচ্ছি একটা মেয়ে। বয়স কত তোমার? 18। আসলেই তো পিচ্ছি। উর্মি শব্দ করে হাসতে লাগলো। সাজও কিছুক্ষণের মধ্যে তার সাথে সহজ হয়ে এলো। খাওয়া দাওয়ার পর তারা বেশ গল্প করলো। এই গল্পের মাঝে সাজ জানিয়ে দিল তার যে আজ বিয়ে, সেটা সে সকালেও জানতো না। উর্মিও ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। কিছুক্ষণের মধ্যে বরের নাকি কাজিনরা রুমে চলে এলো। এখন বউকে বাসরে নিতে হবে। বাক্যটা শুনতে সাজের সমগ্র শরীরে বিদ্যুৎ খেলে গেল। মন প্রাণ জুড়ে কেমন জ্বালা করতে লাগলো। একই অবস্থা উর্মিরও। উর্মির সাথে সাজকে দেখে কাজিনদের মধ্যে দুই একজন ভীষণ চিন্তিত, কিন্তু সাজকে স্বাভাবিক দেখে তারা আর আমলে নিল না। এর মধ্যে যা হওয়ার ছিল তা হয়েই গেল। উর্মির মন বদলে গেল। সাজ যখনই ওদের সাথে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, প্রায় উর্মির ফট করে বলে বসল, ওর একটু কাজ আছে রে, 2 মিনিট পর আয়, বের হয় এখন। সাজের হাত টেনে তাকে রুমের ভেতর রেখে উর্মি দরজা আটকে দিল। সাজ হতবিহ্বল হয়ে তাকালো। কি হয়েছে আপু? উর্মি সাজকে নিয়ে রুমের অন্য কোনায় চলে গেল। সাজের হৃদস্পন্দন সর্বোচ্চ গতিবেগে ছুটছে। শ্বাস প্রশ্বাস বেড়েই চলেছে। সাহনিত অস্থিরতা। উর্মির মতিগতি তার কাছে ভালো ঠেকছে না। বুকের ভেতরের উথাল পাতাল শব্দ যেন উর্মি শুনতে পেল। আর তারপর সব শান্ত করতে বলে উঠল, তোমাকে সিট করা হয়েছে। তোমার হাজব্যান্ড তোমার চেয়ে 21 বছরের বড়। তার বউ বাচ্চা আছে। তুমি তার দ্বিতীয় বউ। এখানে থেকো না, পালিয়ে যাও। আমি সবার ভালো চাই। শেষ শেষ শেষ। যত স্বপ্ন আশা এই বিগত কিছু ঘন্টার সাজিয়েছিল সাজ, সব যেন ধুলির স্বাদ। সে কথা বলতে পারছে না, গলা ধরে আসছে। প্রচণ্ড চমকের দরুন বিড়বিড় করে উঠল। সংসারের গোষ্ঠীর তুষ্টি। উর্মি যেন যা চেয়েছিল তাই পেল। সাজের কাঁধে হাত রেখে বলল, রুমের বেডসাইড বক্সের ফার্স্ট ড্রয়ারে একটা মেডিসিন বক্স পাবে। ঘুমের ওষুধ আছে, পানির সাথে মিশিয়ে দিও। এরপর বারান্দায় দেখবে করিডোর আছে, সেটা দিয়ে সোজা হাতের বায়ে চলে যাবে। রাত 11টা 12টার মধ্যে কাজ সেরে ফেলো। 12টার পর কলি মানে ছোট মার মেয়ে বারান্দায় বসে বই পড়ে। বেরোতে পারবে না। আমি তোমার ভালো চাই। উর্মি আলমারি থেকে একটা কালো বোরকো, হাবিজাবি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, সামান্য টাকা একটা ছোট্ট শপিং ব্যাগে দিয়ে সাজকে দূরিয়ে দিল। সাজ বিশ্বাস করলো উর্মিকে। ওই এক মুহূর্তের মধ্যে বাবা মা, ভাই, স্বামী, শ্বশুরবাড়ির সব লোকসমূহ, পুরো দুনিয়ার মানুষকে তার মিথ্যে মনে হলো। শুধু বিশ্বাস করলো উর্মিকে। আর বিশ্বাস করেই তো বাস খেলো। শ্বশুরবাড়িতে প্রবেশ করা মাত্র উর্মিকে দেখে শ্বাস শীতলা হাসি দিল। উঠানে শিউলি ফুল গাছটাকে ভালো মতো দেখলো। শীতের দিন যে কবে আসবে এই ভাবনা নিয়ে মুচকি হাসলো। তার মধ্যে আফিয়া বেগমও সেখানে চলে এসেছেন। সাজকে দেখে জড়িয়ে ধরলেন। কপালে চুমু খেয়ে বললেন, মা কেমন আছিস? সাজ তাকে চেনে, উনি তার শাশুড়ি। সাজও তাকে জড়িয়ে ধরল। ভালো আছি মা, তুমি ভালো? আমার মেয়ে আসছে, ভালো থাকবো না? আফিয়া বেগমের চোখে পানি। ধীরে ধীরে উঠানে বাড়ির মধ্যে উপস্থিত থাকা বাকি সবাই এসে হাজির, একজন বাদে। সাজের দাদা শ্বশুর, যৌথ পরিবার এটা। আবু বকর সাহেবের 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলের রৌশন আহমেদের 2 ছেলে অনয় উদয়। মেজো ছেলের রমিজ আহমেদের 1 ছেলে 1 মেয়ে অনিক ও আনিকা। ছোট ছেলে রাফিজের 2 মেয়ে কলি কাকুলি ও মেয়ে মর্জিনার একটাই মেয়ে উর্মি। ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে স্বামী মারা যায় তার। 3 ভাইয়ের বড় আদরের বোন, তাই তখন থেকে এই বাড়িতে থাকেন। সাজের সামনে ইতিমধ্যে বাড়ির সব মেয়েরা হাজির, পুরুষেরা বাড়িতে নেই। বকর সাহেব বাড়িতে আছেন, তবে এখানে আসেননি, সম্ভবত রেখে আছেন। সাজ সবার সাথে টুকিটাকি কুশলাদি শেষে নিজের রুমের দিকে পা বাড়ালো। সেদিন বাড়ি থেকে পালানোর পর আজ আবার এখানে ফিরে আসার কারণ তো বাড়িতে লঙ্কা কাণ্ড বাঁধার কথা, অথচ কেউ একটা প্রশ্নও করলো না। স্বাভাবিকভাবে নিল সব, যেন গত রাতেই সে নাইর গেছিল, আজ সকালে ফিরে এসেছে। গুটিসুটি পায়ে সাজ রুমের ভেতরে প্রবেশ করলো। ভীষণ নিজের ঘ্রাণটা বুক ভরে টেনে নিলে।
কে যেন বলেছিল এই বাড়িতে আর জীবনেও সে প্রবেশ করবে না। ভাবনাটা মাথায় আসতে হেসে ফেলল সে। রুমের প্রতিটা কোণা ছুঁয়ে নিতে লাগলো, জানালাগুলো খুলে দিল। কল এলো সাজের ফোনে। সাজ জানে এই মুহূর্তে কে কল দিতে পারে। ফোন তুলে যখন দেখতে পেল সেই ব্যক্তিরই কল, সাজার হাসি বিস্তৃত হলো। কল রিসিভ করলো সময় নিয়ে। ফোন কানে তুলতেও ওদার থেকে গম্ভীর আওয়াজ এলো, পৌঁছেছ? সাজার কপাল কুঁচকে গেল, ঠোঁটের আশেপাশে হাসির রেখা। কিভাবে জানলেন? বলো। হ্যাঁ, 8 ঘন্টা হয়েছে। তোমার রুমে আছো। বুঝলেন কি করে? হঠাৎ এলে যাই। কি উপলক্ষে? হৃদ একটা প্রশ্নের উত্তর দিচ্ছে না, প্রশ্ন এড়িয়ে পাল্টা প্রশ্ন করে যাচ্ছে। সাজ হাসলো নাটকীয়তার সাথে, বলল, কি করবে সাহেব, এত স্বাধীনতা আর ভালো লাগে না। বিবাহিত মেয়ে মানুষ আমি, স্বামী ছাড়া রাতে ঘুম হয় নাকি? কি নির্লজ্জ কথাবার্তা। হৃদ নিজেই যেন বিস্মিত হলো, প্রশ্ন করে উঠল অবিলম্বে, তবে টাঙ্গাইলে কেন? তোমার স্বামী তো ঢাকায়। আসো, ঘুম পাড়িয়ে দিই। আহা, সে একটু লজ্জা টজ্জা ছেড়ে সে কি ছাড়েনি। স্বামীর লোকটা যেন দ্বিগুণ নির্লজ্জতা দেখাতে তৎপর। এমতো অবস্থায় সাজ নিচ থেকে নাটকের স্থির রইল। আপনি আসুন। টাঙ্গাইলে বাসরটা যেখানে সাজানো হয়েছিল সেখানেই না হয় সম্পন্ন হোক। হৃদ থেমে থেমে প্রশ্ন করল, আর ইউ শিওর? সাজ কোনো কথা বলল না, কল কেটে দিল। দুকান গরম হয়ে গেছে লজ্জায়, দাব বেরোচ্ছে। উত্তপ কিছুক্ষণের মধ্যে সেখানেও উর্মি এলো। অস্থিরভাবে হাসছে সে। রুমের ভেতরে প্রবেশ করার আগে সাজ বেরিয়ে এলো দরজার সম্মুখে। চোখ স্থির, মেরুদণ্ড সোজা, বুকে প্রচুর সাহস আর গলায় তেজ। কি হয়েছে উর্মি? তুমি এখানে এসেছো কেন? বারে, আমার বাড়ি আসবো না? তোমার বাড়ি নয়, তুমি চলে গেছিলে। পুরনো কাসুন্দি ঘাটতে যেও না, তুমিই পাসবে। ভয় পেল উর্মি। সেই ভয়ের ঊর্ধ্বে তার কষ্ট। সে বলল, তোমার এখানে আসা উচিত হয়নি। আমাকে ঠিক ভুল বোঝানোর মতো তুমি কেউ নও উর্মি। মুহূর্তেই ক্ষেপে উঠল উর্মি। নাম ধরে ডাকছো কেন মেয়ে? তোমার চেয়ে 4 বছরের বড় আমি। তো মানে ভদ্রতা জ্ঞান নেই নাকি? সেটা তো তোমার নেই। চোখ গরম করে তাকালো উর্মি। এই মেয়ে, কি বলছো? ভাবি বলতে শেখো। তোমার 8 বছরের বড় ভাইয়ের বউ আমি। সম্পর্কের দিক থেকে আমি তোমার বড়, সম্মান করো। উর্মির রাগে দুঃখে সেখান থেকে চলে গেল। মেয়েটা এমন করছে কেন? তার সাথে এত কষ্ট কেন পাচ্ছে সে? উদয় সাজের 1 বছরের ছোট দেবর। বিকেলে কলি কাকুলির রুমের পেছনের করিডোরে ঝোলানো বারান্দায় বসে দোল খাচ্ছিল সাজ। আফিয়া বেগম আসার হাতে উদয়কে পাঠিয়েছে। ছেলেটা গতবার ভাবিকে ঠিকমতো দেখতে পায়নি বলে আফসোস। 3 দিন খেতে পারেনি, সেই দুঃখ আজও বলতে পারে না। কলেজ থেকে ফিরে এখন যখন জানতে পারলো সাজ এসেছে, উদয় সব ছেড়ে ছুড়ে সোজা এখানে হাজির। সাদা কলেজ ইউনিফর্ম, কাঁধে ব্যাগ, কোলে আচারের কৌঠা, সব নিয়ে সে সাজের সামনে দাঁড়িয়ে দাঁত বের করে হাসতে লাগলো। সাজ কপাল উঁচিয়ে বলল, কিও বান্দা, কে লাগো? দেওর লাগি। ওহো, আসলটা নাকি কাজিনটা? উদয়ের খুব মন খারাপ লাগলো। আসলটা ভাবি? লোকে বলে আমি নাকি তোমার জামাইয়ের কার্বন কপি, আর তুমি আমাকেই চিনলে না। সে একটা মোড়া টেনে সাজের পাশে বসলো। সাজ তার মাথায় চুল এলোমেলো করে দিয়ে বলল, আহারে বাচ্চাটা, থাক কাঁদে না। তোমার চেহারার মিল আমি পেয়েছি। পুরো নাম কি যেন তোমার? উদয় আহমেদ রুদ। সাজ মুচকি হাসলো। বাহ, অনয় আহমেদ হৃদ আর উদয় আহমেদ রুদ, 2 ভাই, ভালোই তো। আচ্ছা, সাজ ঠিক করে চিনল তার স্বামীকে? সাদা কলেজ ইউনিফর্ম, কাঁধে ব্যাগ, কোলে আছাড়ের কোঠা, সে সাজের সামনে দাঁড়িয়ে বের করে হাসতে লাগলো। সাজ কপাল উঁচিয়ে বলল, কি ও বান্দা, কে লাগো? দেওয়ার লাগে। উদয়কে হেসে সাজের মনে পড়ে গেল ক্লিনিকের সেই লোকটার কথা, ডাক্তার অনয় আহমেদ হৃদ। ক্লিনিকে হৃদকে দ্বিতীয়বারের মতো দেখে সাজের কাছে নীলক্ষেতের সেই পড়ন্ত বিকেলের সংঘর্ষ নেহাত কাকতালীয় মনে হচ্ছিল না। সেখানে যে গাপলা আছে তা বুঝতে পেরেছে সেই মুহূর্তে। আর তার বোঝাটা নিশ্চিত হলো 2 দিন পর স্বামী নামক প্রাণীর সাথে এক অদ্ভুত ফোন আলাপের সত্য খুঁজে নিতে বলেছে কিনা। অদ্বিতীয় আয়াত খুবই চঞ্চল প্রজাতির প্রাণী। সাজ তাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে পারেনি। তিলকে তাল বানাতো ওস্তাদ দুজন। সাজ কিছু
গণ্ডগোলের আভাস পাচ্ছে। আজীব প্রাণী দুজনে সব শুনলে দুষ্ট হাসির সাথে ঠাট্টা লেগে যেত নিশ্চিত। ওদিকে রায়েত খুবই বাস্তবিক জ্ঞান ধারণা নিয়ে চলে। 1.5 দিনের অস্থিরতা কাটিয়ে ক্লাসের এক ফাঁকে রায় রিনকে বলল, তোমার সাথে একটু আলাদা কথা বলার প্রয়োজন আছে আমার। বিকেলে একটা ক্যাফেতে মিট করো। রাইন টকবয় ক্যাটাগরির মেয়ে মানুষ। ফর্সা, গোলমুখ, চোখগুলো কাটা, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, পরনে ঢিলেঢালা শার্ট, সাহনী অবনীয় তার কণ্ঠ শীতল শব্দ। রাইন খুব একটা মিশুক মেয়ে না হলেও তার বন্ধু সংখ্যা নেহাত কম নয়। সাজও আয়াত বাদে তার বাকি সব বন্ধু ছেলে। সেখান থেকেই এক বুঝদার ছেলে বন্ধুকে নিয়ে এসে সাজের সাথে আলাদা কথা বলতে চলে এলো। রাইন পরিচয় করিয়ে দিল, শোনো সাজ, ও আমার বন্ধু প্রহর। তাহাছেন প্রহর ছাগলের মতো বেকুব, তো ছাগলের চোখে দেখবা। এটুকু বলে প্রহরের দিকে তাকালো। আর প্রহর, শোন বেটা, ও হচ্ছে আমার বন্ধু সাজ, বোনের চোখে দেখবি। প্রহর অথিষ্ঠ ভঙ্গিমায় দুধারে মাথা নাড়ল। সম্পূর্ণ অপরিচিত এক ছেলে মানুষের সামনে কিছু বলতেও ভীষণ ইতস্ত লাগছে তার। প্রহর তার জড়ষ্ট টের পেয়ে নিজে থেকেই বলল, সেসব কথা নিজের মানুষদের বলা যায় না, তা দূরের মানুষদের বলে লাভ আছে? অপরিচিতরা সহজে জাজ করে না। সাজ মিহি হাসলো। মেবি আমরা খুব বেশি দিন অপরিচিত থাকবো না। পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে আছে প্রহর। সাজের কথা শুনে চোখে হাসলো সে। তাই মনে হচ্ছে। রাইন দেখতে পেল দুজন জলদি একে অপরের সাথে সহজ হয়ে উঠছে। তারা একটা গোল টেবিলে বসলো। খুবই শর্টকাটে সাজ নিজের বিয়ের ঘটনা জানিয়ে এরপর বলা শুরু করলো, আমি বরাবরই খুব রেস্ট্রিক্টেড একটা মেয়ে। কখনো বাইরের ছেলেদের সাথে মিশিনি, কথা বলিনি, তাদের সামনে অবধি যায়নি। নিজের প্রতি আমার অসম্ভব সেলফ কন্ট্রোল। এমন না যে প্রেমের প্রস্তাব আমি পাইনি, অসংখ্য পেয়েছি, কিন্তু কোথাও জড়াইনি। লাভ এট ফার্স্ট সাইট ব্যাপারটা খুবই হাস্যকর, আমি বিশ্বাস করি না, কাজেই এটা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এই ডাক্তারটা। রাইন কথার মাঝে ফোড়ন কাটলো, কোন ডাক্তার? সাজ কপাল কুঁচকালো, বলিনি? না না, নীলক্ষেতে দেখা হয়েছিল, বই কিনতে গেছিলাম, বলা নেই কওয়া নেই, হুট করে এসে হাজির, আমার বইয়ের দামাদামি করে দিল, এরপর গায়েব হয়ে গেল। আমি একটু অসুস্থ ছিলাম, আমার হাজব্যান্ড কিভাবে যেন তা জেনে গেছে, জানি না। আমাকে ওই যে বাসার ওইদিকে একটা ক্লিনিক আছে না, ওখানের একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিল। ডাক্তার দেখাতে গিয়ে দেখি সেই নীলক্ষেতের বান্দাটাই। আমাকে দেখে মোটেও রিয়েক্ট করলো না, এত নর্মাল। শ্বাস থামলো। রাইন বলল, শুধু এটুকুই? তুমি কি বেশি বেশি ভাবছো না? না রাইন, বেশি ভাবছি না। সেদিন আমাকে দেখে তার সামান্য হলেও প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল। তা না করে শান্ত কণ্ঠে বলল সে, আমাকে মনে রাখেনি, ভুলে যেতে পারেনি। দুটো আলাদা ব্যাপার। আমি জানি না সে আমার সাথে কোনো ট্রিকি গেম খেলছে নাকি অন্য কিছু। আমার বারবার তার ওই কথাগুলোই মাথায় ঘুরছে। আমি কোনো কিছুতে ফোকাস করতে পারছি না। কেন যেন মনে হচ্ছে আমি কোথাও কিছু মিস করে যাচ্ছি। কিছু তো হচ্ছেই, যা আমি বুঝতে পারছি না। কফি এলো 3 জনের। প্রহর নিজের কাপ হাতে তুলে বলল, তোমার হাজব্যান্ডের ব্যাপারে কতটা জানো? সাজে চোখ মুখ কুচকে এলো, কিচ্ছু জানি না। তার নাম, প্রফেশন? কিচ্ছু না? আচ্ছা, তুমি কি জানো তুমি একটা ভুল করেছ? জানি। কোনটার কথা বলছি বলো তো? সাত নথমুখী হয়ে দীর্ঘশ্বাস ফেলল। আমার বাবা মা, ভাই, স্বামী সহ আপন সবাইকে অবিশ্বাস করে 8 ঘন্টার স্বল্প পরিচিত এক মেয়ের কথা শুনে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসাটা। এক্স্যাক্টলি। রায়ন কিছু একটা ভেবে বলল, তোমার বর্ণনা মতে মেয়েটা নর্মাল ছিল না। আচ্ছা, এমনও তো হতে পারে সে তোমার হাজব্যান্ডকে পছন্দ করে। সাজ মাথা নাড়ল, স্বাভাবিক, করতেই পারে। আর এই জন্যই আমি মানতে পারছি না। হৃদের আরেকটা সংসার আছে। টেবিলে শব্দ করে হাত ফেলে রায়ন বলে উঠল, তুমি কি নোটিস করেছ? কি বলেছ? থতমত খেয়ে গেল সাজ। উপন্যাস মাথা নেড়ে বলল, হ্যাঁ। কেন? তোমার হাজব্যান্ডের নাম কি? আমি জানি না তো, বিয়ে পড়ানোর সময় খেয়াল করিনি। হেসে ফেলল প্রহর, তুমি এই মাত্র তোমার স্বামীর নামের জায়গায় হৃদ বলেছ। সাজ মাছি তাড়ানোর মতো হাত নাড়ল নিজের মুখের সামনে। আরে না, তোমাদের ভুল হচ্ছে। রাইন সাজের বলা বাক্যটা পুনরায় বলল, আর আমি এজন্যই মানতে পারছি না, হৃদের আরেকটা সংসার আছে।
নিজের অন্যমনস্কতায় বলা কথাটা সাজের মাথায় ধরল। এবার দুহাতে মুখ ডেকে সে বিড়বিড় করল, ডাক্তারটা আমার মন মস্তিষ্কে এভাবে কাবু করে ফেলেছে, আমার মাথায় আটকে আসছে না কিছু, তাই ভুলভাল বকছি। প্রহর রায়নের থেকে একটা নোটপ্যাড নিয়ে সেখানে কিছু লিখল। এরপর সাজকে দিয়ে বলল, বাসায় গিয়ে দেখবে এটা। সাজ পাল্টা প্রশ্ন করলে, এখন কেন না? প্রহর বলল, নিজের সাথে নিজের বোঝাপড়া বলে একটা ব্যাপার আছে। সাজ মাথা নাড়ল। টুকিটাকি আরও কিছু কথা শেষে সে বের হয়ে গেল ক্যাফ থেকে। বাসায় যেতে যেতে এসবই ভাবল, কিছু একটা হচ্ছে, আর সেই কিছু একটা বোঝার জন্য তাকে একদম সূচনা থেকে ভাবতে হবে। যেদিকে গল্পের ডালপানা বিস্তৃতি হয়েছে সেদিকে যেতে হবে। যেতে যেতে পথিমধ্যে থেমে গেল সে। সন্ধ্যা রাত ঘনিয়ে একটা সময় রাস্তার এক কোণায় দাঁড়িয়ে প্রহরের দেওয়া চিরকুটটা পড়া শুরু করলো। অল্প কিছু বাক্য লেখা, ছোট ছোট হাতের লেখায়। নিজের 18টা বছর যেই নারী একজন নির্দিষ্ট পুরুষের জন্য সুরক্ষিত রেখেছে, সেই পুরুষকে পাওয়ার পরও নারী অন্য এক পুরুষের প্রতি দুর্বল হচ্ছে। আচ্ছা, নিজের মানুষটার ছায়ার প্রতিও তো অনুরাগ জন্মে, হতে পারে না এমন কিছু? সাজুর বুকের ভেতরটা দক করে উঠল। কিছু হিসাব যেন এখন মিলতে লাগলো। মস্তিষ্কে ছুটতে লাগলো এলোপাথারি সব প্রশ্ন। যেসব প্রশ্ন এক পাশে রাখলো, ফেসবুকে গিয়ে সার্চ দিল এনায়া আহমেদ নামটা। একাধারে বেশ কিছু অ্যাকাউন্ট পেল। সাজ ঢাকার বাইরে সেই বড় রাস্তার এক কোণায় দাঁড়িয়ে সেগুলো দেখে যেতে লাগলো। অবশেষে ডাক্তার অনয়া আহমেদকে সে ফেল। লিভ ইন ঢাকা ফ্রম টাঙ্গাইল আর মিউচুয়াল ফ্রেন্ডে গিয়ে অর্ণব, তার ভাই। সাজের আর বোঝার কিছু বাকি রইল না। সে শান্ত হতে পারল না। বুকের ভিতর দুকদুকানি যা শুরু হয়েছে তা থামার নাম নেই। তার পা দুটো চলতে লাগলো অনির্দিষ্ট পথ ধরে। চোখের সম্মুখে বাসতে লাগতো লম্বা দেহের লোকটা শীতল চাহনি, কঠিন মুখটা। কানে বাসতে লাগলো লোকটা থেকে প্রতিনিয়ত নিয়ম করে শোনা কথাগুলো। আমাদের মস্তিষ্ক যুক্তি খোঁজে আর মন সকল অযৌক্তিক ব্যাপারগুলোর সাথে সমঝোতা করে। সাজ এক মুহূর্তে ধরতে পারলে এই সম্পূর্ণ অপরিচিত লোকটার প্রতি সে কেন এত দুর্বলতা দেখাচ্ছে। তিনকে বলে নিজের করে নেওয়া লোক তার মাথা থেকে বের হয়ে গেলেও মন থেকে বের করা ফেলা এত সহজই নাকি? আনমনে হেসে ফেলল সাজ। লুকোচুরির যে খেলাটা সে শুরু করেছে তা না হয় এবার দুপাক্ষিকভাবে খেলা যাক। সেসব মনে পড়তে সাজ মুচকি হেসে উদয়কে বলল, বাহ, অনয় আহমেদ রিদ, উদয় আহমেদ রোদ, ভালোই তো। উদয় আসারের কোটাটা এগিয়ে দিয়ে বলল, মা পাঠিয়েছে, খাও। আচ্ছা, তুমি কি ভাইয়ার সাথে থাকো? হ্যাঁ। ভাইয়া যে বাসায় থাকতো ওটাতেই, নাকি নতুন বাসা নিয়েছ? তোমার ভাইয়ার যেটাতে থাকতো ওটাতেই। ও আচ্ছা। সাজ উদয়ের মাথায় চুল এলোমেলো করে দিয়ে বলল, তেল নাও না? না ভাবি। উদয়ের সহজ সরল স্বীকারোক্তি। সাজ চোখ মুখ কুঁচকে ফেলল। কেন? উদয় শক্ত কণ্ঠে বলল, তেল নিতে ভালো লাগে না আমার, শ্যাম্পু করতে ভালো লাগে। দিনে 2 বার গোসল করলে 2 বারই শ্যাম্পু। আর তেল? হ্যান্ডসাম ছেলে হয়ে আমি তেল চিপচিপে কাকু হতে পারবো না ভাবি। সাজ অথিষ্ঠ ভঙ্গিমায় মাথা নাড়ল। তোমার ভাইও কি এমন? ওহনিস মাথা নেড়ে উদয় বলল, ভাইয়া আরও বেশি। তোমার ভাইয়ার কপালে অশান্তি আছে রে দেওর, আর কয়টা দিনই শান্তিতে থাকতে পারবে। উদয় হেসে ফেলল। রাতে খাওয়ার পর দাদা শ্বশুরের সাথে কথা বলার সুযোগ সাজের মেলেনি। তিনি নাকি সন্ধ্যের পরেই খেয়ে ঘুমিয়ে পড়েন। সাজ সকালের অপেক্ষায় রইল। বলে উঠে ওনার সাথে আগে কথা বলা লাগবে। ওসব চিন্তা ভাবনা করতে করতে সাজ হৃদের পুরো রুমটা এত খেবলো করে ফেললো, একটা কোনো বাদ রাখলো না দেখে নিতে। মুচকি হাসি যেন ঠোঁট ছেড়ে যাচ্ছে না। কি অদ্ভুত না, স্বপ্ন ও বাস্তবতার দ্বন্দ্ব ঠিক যেন মৃদু কাজ। অন্যদিকে রহস্যময় প্রকৃতির খেলাই ভিন্ন। নিমিষেই কাছের ন্যায় হাজার খণ্ডে স্বপ্ন ভেঙে দিতে পারে। ভাঙা স্বপ্নকে ইস্পাত ন্যায় দৃঢ় বানিয়ে তুলতে পারে। হসপিটালে হৃদের কিছু কাজ ছিল, বাড়ি ফিরতে তাই দেরি হয়ে গেল। বাজলো প্রায় 10টা। এরপর শাওয়ার নিয়ে ইবকে খেতে দিয়ে মেয়েদের বানিয়ে রেখে যাওয়া খাবার খেয়ে হৃদ পুরোপুরি ফ্রি হলো 11টার পর। প্রচণ্ড ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়ে কল লাগালো সাজকে। উধারে রিসিভ হলো 3টা রিংয়ের পর। সাজ সালাম দিল। হৃদ সালামের জবাব দিয়ে বলল, বলেন ম্যাডাম, কি অবস্থা? সাজ প্রশস্ত হাসলো। ভালো, সব কিছু ভালোই। ভালো। শ্বশুরবাড়ি কেমন লাগছে? দারুণ। শ্বশুরবাড়ির লোকেরা অমায়িক? আর শাশুড়ির ছেলে? সাজ ফিক করে হেসে ফেলল।
তাকে তো মিস করছি। তাই না? জি। খেয়েছ? হ্যাঁ, আপনি? খেয়েছি। তারপর বলুন সাহেব, বউ বাচ্চা ভালো আছে? হৃদ হাসবে নাকি কাঁদবে তার দিশা পায় না। থতমত খেয়ে কিছুক্ষণ পড়ে থাকে, তারপর ভাঙা শব্দ বলে, খুব ভালো। বাচ্চারা ছেলে নাকি মেয়ে? মেয়ে সম্ভবত। কত বছর হবে? স্কুল পড়ুয়া। তাই না? মেবি। তাদের কথা চলতে লাগলো ঢের রাত অবধি। তারপর কলেই ঘুমিয়ে পড়ল সাজ। হৃদ কল কাটল না, আর তার আর ঘুমও ফেল না। ক্লান্ত শরীরটা যেন ভীষণ প্রচ্ছরিত হয়ে উঠছে। মেয়েটা সংস্পর্শে আসা মাত্র তার সমস্ত ক্লান্তি কিভাবে যেন হাওয়ায় মিশে যায়। আর তারপর মনটাও হয়ে উঠো অশান্ত। হৃদ উঠে কিছুক্ষণ দুই একটা বই উল্টালো, তারপর রুমও বারান্দায় পায়চারি করলো। তাতেও ফায়দা না হওয়ায় সে রুমে এসে ফোনটা হাতে তুলল। ঘুমন্ত স্ত্রীর নিঃশ্বাসের ফিসফিসানো আওয়াজ স্মিথ আসলো সে। এরপর ফেসবুকে ঢুকে পড়লো। নিউজফিড স্ক্রল করতে গিয়ে আচমকা লক্ষ্য করলো একটা মেয়ে আইডি থেকে 2 দিন আগে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। হৃদ খুব একটা আমলে না নিলেও মেসেজ রিকোয়েস্টটা চোখে পড়ায় দেখতে বাধ্য হলো। আইডির নাম সন্ধ্যাবতী। একটা টেক্সট এসেছে গতকাল মধ্যরাতে। হৃদ একবার পড়লো, 2বার পড়লো, বারবার পড়তেই থাকলো। আইডিটা কার তা বোঝার জন্য হৃদকে খুব একটা বেগ পোহাতে হলো না। বিছানা গায়ে দিল সে। কপালে হাত রেখে চোখ বন্ধ করে হাসতে লাগলো। উদারে ফোনে জল করতে থাকা শব্দরা যেন হাওয়ায় ভাসতে লাগলো। মন্দতা মনকে গ্রাস করেছে, সঞ্জীবিত করে সুখ বেসেছে অস্তিত্বে। এক আচমকা লহরী তুমি শোনো, প্রেম ও অসুখের সন্ধি হয়েছে। ভিউয়ার্স, পরবর্তী পর্ব খুব শীঘ্রই দিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।